4 দিনের সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 জুলাই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। কোটা বিরোধী আন্দোলন রাজনৈতিক রূপ নিয়েছে বললেন ওবায়দুল কাদের। বিএনপি জামায়াতের নৈতিক সমর্থনের সমালোচনা। কোটা বিরোধীদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষার আহ্বান অ্যাটর্নি জেনারেলের। পূর্ণাঙ্গ রায়ের পর সিদ্ধান্ত। শিক্ষকদের কর্মবিরতিতে অচল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে দ্বিতীয় দিনের মতো দুর্ভোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে যাচ্ছে শিশুদের চোখ, মহামারী বলছেন বিশেষজ্ঞরা। চার দিনের সফরে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিক এই সফরে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি চুক্তি ছাড়াও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 5 বছর পর বন্ধুপ্রতিম চায়নার রাজধানী বেইজিং এ আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত হয়েছে 10 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিং এয়ারপোর্টে তাকে স্বাগত জানান চায়না সরকারের উচ্চ পর্যায়ের সদস্য ও চায়নায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধানমন্ত্রী তার আবাসস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান চায়না আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীরা। এ সময় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান নেতারা। চীন হচ্ছে আমাদের অত্যন্ত পরীক্ষিত দীর্ঘদিনের উন্নয়ন অবকাঠামোর একজন বিশেষ বিদেশি বন্ধু বা বিদেশি রাষ্ট্র হিসেবে আমরা জানি। ওনাদের সাথে যে এলসি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের আশা করি সলভ হয়ে যাবে। দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় যাবে এমন প্রত্যাশা জানান প্রবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় প্রবাসী ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন দেশে ইনভেস্ট করতে। তো দেশের সেই পরিবেশটা যেন ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই। প্রধানমন্ত্রীর আগমনে অত্যন্ত আনন্দিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আরো বৃহৎ পরিসরে আমরা আরো কিছু করতে পারবো চায়নার ব্যবসা বাণিজ্যে। সফরের আগামী দুদিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেতিয়ানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠক হবার কথা রয়েছে। বঙ্গবন্ধু কন্যার সম্মানে শি জিনপিং এর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। চায়নার সাথে বাংলাদেশের এই যে দীর্ঘ সম্পর্ক তা বন্ধুত্বপূর্ণ, আস্থা এবং বিশ্বাসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর পরে এই বেইজিং সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য মাত্রায় যাবে, কূটনীতি ত্বরান্বিত হবে, প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য, এমনটাই প্রত্যাশা সবার। ফারজানা শোভা, 21 টেলিভিশন, বেইজিং, চায়না। এর আগে বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রধানমন্ত্রী লি কেতিয়াংয়ের আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফরে প্রায় 20টি সমঝোতা স্মারক স্বাক্ষর সহ নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক হবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। আর জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে আর্থিক খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ সহ 1 সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।
কোটা বিরোধী আন্দোলনকারীদের উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষার আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানালেন, কোটা বাতিলের বিষয়ে সরকার আন্তরিক বলেই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। বিএনপি জামায়াত নৈতিক সমর্থন দেয় এই আন্দোলন রাজনৈতিক রূপ নিয়েছে উল্লেখ করে সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আদালতের রায়ে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পর গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের রাস্তা অবরোধে দুর্ভোগে রাজধানীবাসী। এমন পরিস্থিতিতে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, শিক্ষার্থীদের দাবিতেই কোটা বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী। সে সিদ্ধান্ত আদালত বাতিল করে দেওয়ার পর আপিলও করেছে সরকার। এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। এদিকে কোটা বিরোধী আন্দোলন ও শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি জামায়াত। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল কি করে অবস্থান নেয় সে প্রশ্ন ওবায়দুল কাদেরের। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল দেখা? শিক্ষকদের আন্দোলনে সরকারের সার্বজনীন পেনশন কর্মসূচি মুখ থুবড়ে পড়বে না বলেও মনে করেন তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধরার পরামর্শ দিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কোটা নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন, শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ে আন্দোলন করা সঠিক নয়। দ্রুতই কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বের হবে, এরপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে অষ্টম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে সারা দেশের 40টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়। এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষাঙ্গন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় থেকে মুক্তি চান তারা। একই সাথে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো সুপার গ্রেড চালুরও দাবি জানান। একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হচ্ছে বুয়েটেও। গত 1 জুলাই থেকে পেনশন বিরোধী এই আন্দোলনে এখন অচল চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, জাহাঙ্গীরনগর ও সিলেট সহ দেশের প্রায় সব সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন অফিস ফেরত মানুষও রাজধানীবাসী। দ্বিতীয় দিনের মতো এই বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনে যুক্ত হন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 4টার পরে তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে অসহনীয় যানজট ও প্রায় অচল হয়ে পড়ে বিভিন্ন এলাকা। গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে চরম দুর্ভোগে পড়ে যান অফিস ফেরত সহ সাধারণ মানুষ। শিক্ষার্থীদের দাবি, সরকার সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংশোধন করতে পারে। তবে দুর্ভোগে পড়া বিভিন্ন গণপরিবহন যাত্রী সহ পথচারীরা বলছেন, রাস্তা বন্ধ জনগণের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন ঠিক হচ্ছে না। তাদের দাবি, আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান করা উচিত। বিরোধী আন্দোলন যারা করতেছে তাদের মধ্যে যদি কোনো যৌক্তিক থাকে, অর্থাৎ পরিসংখ্যান কমানোর ব্যাপারে, তাহলে সরকার এটা আলোচনা করতে পারে। তাই এরকম এই আন্দোলনের কোনো যুক্তি কতটুকু আছে না আছে আমি জানি না, তবে চরম ভোগান্তিতে আজকে মঠবাড়িয়া ঢাকার শহরবাসী। হাইকোর্টের মতো রায় দিয়েছেন, সুপ্রিম কোর্ট সেটা পর্যালোচনা করবেন। তারপরেও সংবিধানের ভিতরে থেকেই কিন্তু আমাদেরও এইটার বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ আছে এবং আমাদের মত প্রকাশ করার স্বাধীনতা আছে এবং আমাদের যে মৌলিক অধিকার, সংবিধানের যে মৌলিক অধিকার, সুযোগের সমতা, সেটা চাওয়ার জন্য এবং সেটা নিশ্চিত করার জন্য আন্দোলন করার অধিকার আমাদের আছে। এবং সরকারেরও কিন্তু এই সুযোগ আছে যে এই মামলাটাকে ডিস্টার্ব না করেই নতুন একটা আইন এনে কোটা পদ্ধতিকে সংস্কার করা।
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে 40% শিশুর চোখ চরমভাবে আক্রান্ত। চোখের জলীয় অংশ শুকিয়ে গেছে আরও 60% শিশুর। চোখের শুষ্কতা বিষয়ে প্রথম উচ্চতর গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। পুরো ব্যাপারটিকে মহামারী আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। ইয়াকুব লিটুর ছবিতে অখিল পোদ্দারের বিশেষ প্রতিবেদন। বেশ কবছর ধরেই ঢাকার বাতাস একেবারেই বিষাক্ত। হাঁটতে চলতে ধুলোবালি ঢুকছে চোখে। বয়োজ্যেষ্ঠদের মতো তাই চোখের পীড়ায় আক্রান্ত হচ্ছে শিশু কিশোরেরা। বাড়তি অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে মোবাইল আসক্তি। ম্যাক্সিমাম বাবা মাই তাদের কমপ্লেন যে সারাক্ষণ বাচ্চারা গেম খেলে এবং তারা রেস্ট নেয় না, মাথা ব্যথার কমপ্লেন করে। পাওয়ার নাই কিন্তু তার মাথা ব্যথা আছে, এর কারণটাই হচ্ছে এই। শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যে মোবাইল মনিটর কতটুকু দায়ী? পৃথিবীর অন্যান্য দেশে এমন বিষয় নিয়ে উচ্চতর গবেষণা হলেও বাংলাদেশে এই প্রথম, যেখানে স্মার্টফোনে ভিডিও দেখার প্রবণতাকে ভয়ঙ্কর নেশার সঙ্গে তুলনা করা হয়েছে। ছোট বাচ্চাদের কিন্তু এখন চশমা পরার রেটটা অনেক বেড়ে গেছে, যেটা আগে এত ছিল না। এটার মেইন কারণই কিন্তু এই যে গ্যাজেট ইউজ বা নিয়ার ওয়ার্কে অনেকক্ষণ ধরে থাকা এবং মনিটরে অনেকক্ষণ ধরে এক্সপোজ থাকা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রেফায়া নূরের গবেষণায় প্রতিফলিত হয়েছে শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যের কারণ। গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে এখন বর্তমানে আসলে বাংলাদেশের সিচুয়েশনটা অনেক ভয়াবহ। প্রতি 100 জন বাচ্চায় 5 থেকে 20 জন বাচ্চায় হচ্ছে চোখে শুষ্কতা রোগে ভুগে থাকেন। দীর্ঘমেয়াদী মোবাইল আসক্তিতে চোখের অভ্যন্তরে ঘা হচ্ছে। এতে করে শিশুদের মতো বয়োজ্যেষ্ঠদের বিশাল অংশ অন্ধ হতে পারে, অভিমত গবেষকের। বলতে পারেন এটা মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে এবং এটা আরও বাড়বে। কারণ হচ্ছে আমাদের এই যে বর্তমান যে ওয়েদার, আমাদের এয়ার কন্ডিশনার ইউজও বেড়ে গিয়েছে, আমাদের গ্যাজেট ইউজ বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত যারাই চোখের ডাক্তারের কাছে যাচ্ছেন তাদের সিংহভাগের সমস্যাই অভিন্ন। চোখের জল শুকিয়ে যাওয়ায় মেজাজ হয়ে গেছে খিটখিটে, চোখ জ্বালাপোড়া কিংবা খচখচ করা, মাথা ব্যথা, চোখ লাল, মানসিক অস্বস্তি ও অবসাদগ্রস্ততা এর অন্যতম কারণ। ছোটো বাচ্চাদের কিন্তু ড্রাইনেস হওয়ার কথা না, কিন্তু তাদেরও কিন্তু আমরা পাচ্ছি ডিউ টু এই যে লং টাইম ডিভাইসের আসক্তি। এবং আমাদেরটা এখন পর্যন্ত যতটুকু আমরা দেখছি তাতে 20 থেকে 40% আশেপাশে আছে। তো এই মুহূর্তে আমরা একটা ইন্ডিয়ার রিসার্চের কাছাকাছি আমাদের রেজাল্ট। আর পেডিয়াট্রিক গ্রুপেরও মানে প্রিভ্যালেন্স প্রায় 20%-এর কাছাকাছি। এটাও কিন্তু অ্যালার্মিং। প্রতি 20 মিনিট কাছে কাজ করার পরে আমরা যদি 20 ফুট দূরে কোনো একটা সবুজ জিনিসের দিকে অন্তত 20 সেকেন্ড তাকিয়ে থাকি, এটা হচ্ছে চোখের একটা ব্যায়াম। রোগীদের 20% আগে ব্যবহার করতেন আর্টিফিশিয়াল বা কৃত্রিম পানি। এখন 100% রোগীই ব্যবহার করেন চোখের ড্রপ। এর অন্যতম কারণ মোবাইলের বেসামাল ব্যবহার। যতই দিন যাচ্ছে ততই মোবাইল আসক্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে ভয়ঙ্কর আকার এটি ধারণ করেছে শিশুদের মধ্যে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চতর গবেষণায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। গবেষকদের দাবি, এটি যদি এখনই রোধ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে এই শিশুরা যখন বড় হবে তাদের অধিকাংশই হারাতে পারে দৃষ্টিশক্তি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম দুর্ভোগে বানভাসী মানুষ। বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সিলেট ও সুনামগঞ্জে পরিস্থিতির উন্নতি হলেও স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। প্রতিনিধিদের সহায়তায় মহিমা পলের রিপোর্ট। সিরাজগঞ্জ যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। জেলার নিম্নাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চর ও নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেছে। সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন সহ আশপাশের এলাকাগুলোর অবস্থাও অনেকটাই শোচনীয়। প্রচুর বন্যা হয়েছে, ঘরের মধ্যে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। লালমনিরহাটে 5 উপজেলার চর ও নিম্নাঞ্চলে পানিবন্দী 10,000 পরিবার। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়গুলোতে পানি থাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। গত 3 দিন আগে থেকে এই পানির মাথাটা দিল, মানে বাড়ির ভিতরে ভরে উঠল। 3 দিন হলে পানি ঢুকছে, খাওয়া দাওয়া তো খুব অসুবিধা হয়ে গেছে। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে ঠাকুরগাঁয়ের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরের ডিসি বস্তি, এসিল্যান্ড পাড়া সহ আশপাশের নিচু এলাকা টাঙ্গন নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে।
গৃহপালিত পশু ও জানমাল নিয়ে পার্শ্ববর্তী উঁচু স্থান ও জেলা শিল্পকলা একাডেমি ভবনে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। টাঙ্গাইলের ঝিনাই ও ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার ভুয়াপুর, কালীহাতি ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল ডুবে গেছে। প্রবল স্রোতে ভুয়াপুরের কয়রা কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় বিপাকে 5 গ্রামের বাসিন্দারা। আমাদের এখন চলাচলের রাস্তা মানে এই পানি ভাঙে পানির মধ্যে হাইটা বের হইতো। বাড়িতে মনে করেন যে উঠানে এই পর্যন্ত পানি, রাস্তা দিয়ে এই পর্যন্ত পানি। এদিকে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুটে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। উপজেলার 17টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় 78,000 মানুষ পানিবন্দী হয়েছেন। 1024 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে এবং 8,000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে 43টি শিক্ষা প্রতিষ্ঠান পানি থাকায় পাঠদান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অধিদপ্তর। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজানে পানি কমলেও নিম্নাঞ্চলে বেড়েছে। ফলে ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি আমরা বাজার রক্ষা বাট্টা যদি করতে পারি তাহলে এইভাবে বন্যা আসার সাথে সাথে আমাদের বাজার যে প্লাবিত হয় এবং আমাদের ব্যবসায়ীরা যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সে থেকে আমরা রক্ষা পাবো। জেলা প্রশাসন জানায় সিলেটে এখনও 6 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। 214টি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন প্রায় 10,000 মানুষ। সিলেটে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ চলে আছে, সুতরাং আমাদের শুকনা খাবার, জিআর চাল, জিআর কেস, শুকনা প্যাকেট, গোখাদ্য সবগুলা চলে আছে। সুনামগঞ্জে 8,400 চাষির আউশ ধান এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। তাদের তালিকা তৈরি করে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। মহিমা পলি, 21 টেলিভিশন। নরসিংদীর রায়পুরায় পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন 6 জন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এর মধ্যে একটি ঘটনায় 5 তরুণের একসঙ্গে মারা যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে কাজ করছে সিআইডি ও পিবিআই। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সকাল 8:30টার দিকে নরসিংদীর মেসিকান্দা স্টেশনের আউটার রেল লাইনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। খাগচক দক্ষিণপাড়া রেললাইনের পাশে পড়েছিল 5 তরুণের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্তের চেষ্টা এবং একসাথে 5 জনের ট্রেনে কাটার পড়ার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টা কিভাবে কি ঘটেছে, আমরা যেহেতু 5 জন লোকের এখানে মৃত্যু হয়েছে, আমরা এটা খুবই গুরুত্বের সহিত খতিয়ে দেখব। তবে তারা কিভাবে ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি। পুলিশের ধারণা 5 যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে পড়ে যান। এতে ওই ট্রেনেই কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কিভাবে মারা গেছে, ট্রেনের ছাদে থেকে পড়ে মারা গেছে, নাকি লাইনে দাঁড়িয়ে ছিল, নাকি 2 বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল, এই সবগুলা বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। আমরা এলএমের সাথে কথা বলার চেষ্টা করতেছি, যারা গার্ড ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং এই ট্রেনে যারা অন্যান্য যাত্রী ছিল তাদেরও সাথে কথা বলার চেষ্টা করতেছি। সকাল 6টায় রওনা হয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল চিটাগাং মেল ট্রেনটি। স্থানীয়দের ধারণা ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন নিহতরা। আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া নিয়েছি, দেখছি যে লোকজন, তারপরে ওইটা দেখি দিন 5টা লাশ পড়ে রয়েছে। লাশগুলি দেখে চেনা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটা আমাদের এই এলাকার লোকজন নয়, এটা হয়তোবা ট্রেন থেকে পড়ে সিটকে পড়ে ট্রেনের নিচে পড়ে গেছে আর কি। সম্ভবত রেলে বাড়ি খায়া রেলে কাটা পড়ে মারা গেছে, এটা আমরা ধারণা করতেছি। একই উপজেলার মেথিকান্দা রেল স্টেশন এলাকায় রেলগেট পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন আরও একজন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এদিকে নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধরা। স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের চৈতন্য বাস স্ট্যান্ড এলাকায় সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন মেহেদীপ। সিলেটগামী রূপসী বাংলা বাসটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এলাকায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল 16টি পরিত্যক্ত গ্রেনেড। সকালে ভবন নির্মাণ করতে কয়েকজন শ্রমিক মাটি খোঁড়ার সময় মাটির কলস বের হয়ে আসে। পরে ওই কলসের ভেতর থেকে 16টি গ্রেনেড পাওয়া যায়। বাড়ির মালিক খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। গ্রেনেডগুলো পরীক্ষার জন্য বোম ডিসপোজাল ইউনিট গিয়ে কাজ শুরু করেছে। বিআরটিএতে স্মার্ট লাইসেন্সের জন্য আবেদন করার 4-5 বছরও পেরোলেও লাইসেন্স পাচ্ছেন না ময়মনসিংহের চালকেরা।
তাদের অভিযোগ, লাইসেন্স দিতে দেরি হয়, বিআরটিএ তাদেরকে একটি স্লিপ ধরিয়ে দিচ্ছে, তা দেখিয়ে ফল মিলছে না। উল্টো ট্রাফিক পুলিশের হয়রানিতে পড়তে হচ্ছে। চালকদের অভিযোগ, অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট আর জানাচ্ছেন মহিমা পলি। পরীক্ষায় পাশ করে সরকারি ফি জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য পেশাদার চালকদের এই অপেক্ষা। ফিঙ্গারপ্রিন্ট দিতে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, সময় মতো স্মার্ট কার্ড পাচ্ছেন না, এর ফলে সড়কে পুলিশের হয়রানির শিকার হচ্ছে। সাহায্য পুলিশ দেখলে আপনার দেখলে গেলা দেখলো ওই খরচা টিয়া দেয় তো কাট কই, আবার পুরো লাইসেন্স জমা চাই। দাবিটা কার্ডটা যেন আমরা দ্রুত পাই, যেমন আমরা ডেট থাকতেই কার্ডটা পাই, ডেট না থাকলে পাইলে তো আবার রুটের সার্জনের ঝামেলা। মেয়াদ শেষ হওয়ার পরও স্মার্ট কার্ড না পাওয়ায় হতাশ চালকরা। সবকিছু ওকে করে দেখা গেছে লাইসেন্স করবে দেয়, দেখা গেছে আমরা কার্ড পাই না। যখন কার্ড পাই তখন দেখা গেছে কার্ডের মেয়াদ শেষ। পুরো 5 বছরই স্লিপ দিয়ে চালাইতে হয়েছে, আসল কার্ড কিন্তু পাই নাই, 3 মাস আগে পাইছি। সমস্যা আমরা রিনিউ করা গেলে কার্ড পাই বহুদিন পরে। চালকদের অভিযোগ, অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ। কার্ডের আমদানি জটিলতার কারণে সময় মতো লাইসেন্স দেওয়া যাচ্ছে না বলে দাবি করছেন তারা। ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট করা এবং তারা সরবরাহ করার প্রক্রিয়া চলতেছে। এখন তারা এই কার্ড ইম্পোর্ট করতে পারছে না। আপাতত ইম্পোর্টের কোনো জটিলতার কারণে এটা নিরসন হলে আমরা এটা নিয়মিত আবার আগের মতো ফার্স্ট ইস্যুতে দিতে পারব। ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে স্মার্ট কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন 1100 চালক। মহিমা পলি, 21 টেলিভিশন। বৈরী আবহাওয়া, জলাশয়ের অভাব ও শ্রমিক সংকটে মেহেরপুরে কমেছে পাটের আবাদ। উৎপাদিত পণ্যের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগও পাট চাষিদের। কৃষি কর্মকর্তারাও বলছেন প্রায় একই কথা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন সমর ইসলাম। বাতাসে দোল খাচ্ছে পাটের সবুজ ডগা। এ দৃশ্যের বিস্তৃতি ক্রমেই ছোট হয়ে আসছে মেহেরপুরে। জেলায় জেআরও, বিজেআরআই, তুষাপাট 8, ভারতীয় কৃষি কল্যাণ, মহারাষ্ট্র ও চাকা জাতের পাট আবাদ করে থাকেন চাষিরা। তারা জানান, বিঘা প্রতি জমিতে পাট চাষে খরচ হয় 15 থেকে 18 হাজার টাকা। উৎপাদিত পাট বিক্রি হয় 16 থেকে 18 হাজার টাকা। এতে লোকসান গুনতে হয় তাদের। অত্যন্ত খরচ আছে পাটে, ধরে লেবার খরচ এখন বেশি। খরচ পাতি করে কষ্ট মষ্ট করে ধরে করে বাড়িতে নেয় না, আবার বাজার কম। পাটের তো লাভ নাই, পাটের তো লস। আগে 4-5 বিঘি করতাম, এখন 1.5 বিঘি পাট বেরিয়ে। শ্রমিক সংকট, পাট পচানোর পর্যাপ্ত জলাশয়ের অভাব এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় জেলায় অনেকটা কমেছে পাটের চাষ। মাত্র 1 বিঘা জমি পাট বুনেছি, তার কারণ একটা পাটের লেবার খরচ হচ্ছে 600-700 টাকা। সে পাট ধুতে নেয় হলো 500 টাকা কেজি। একটা লিভারের দাম 600-700 টাকা, লিভার পাওয়া যাচ্ছে না। ফসলের দাম, পাটের দাম কম, গৃহস্থ কি করে বাঁচবে? 15-16 হাজার টাকা বিঘি খরচ হয়। 8 মণ পাটে দেখা যাচ্ছে 10 হাজার টাকা, নাই 12 হাজার টাকা হয়। প্রতি দেখা যাচ্ছে লস হয়ে যাচ্ছে 4-5 হাজার। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে কৃষকরা সময় মতো পাটের বীজ বপন করতে পারেনি বলে জানায় কৃষি বিভাগ। এক মৌসুমে পাটের আমাদের লক্ষ্যমাত্রা ছিল 22,000 হেক্টর, আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে 16,630 হেক্টর। এর কারণ ছিল অত্যন্ত হিট ওয়েভ। ওই সময় আমাদের খরা ছিল এবং পানির অভাব ছিল, ড্রোডাউন হয়ে গেছিল মেশিনগুলো, যার কারণে চাষিরা এই অ্যাচিভমেন্ট বা তারা সেইভাবে পাট বুনতে পারেনি। মেহেরপুরে চলতি মৌসুমে 22,000 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হলেও পাট চাষ হয়েছে 16,630 হেক্টর জমিতে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। আমদানি বাড়ায় হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 থেকে 6 টাকা। একদিন আগেও 85 থেকে 66 টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও তা কমে 80 টাকা নেমে এসেছে। আমদানিকারকরা জানান, শুল্ক দাম বাড়ায় পণ্য দিয়ে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি করছিলেন তারা। রোববার 5টি ট্রাকে 145 টন পেঁয়াজ আসায় দাম কমেছে। শুল্ক প্রত্যাহার করা হলে আমদানি আরও বাড়ার সাথে সাথে দেশের বাজারে 50 টাকায় পেঁয়াজ মিলবে বলেও দাবি তাদের। এবারে খেলার সংবাদ। বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে লম্বা সময়ের জন্য পাকিস্তানের মুশতাক আহমেদকে রেখে দিতে চেয়েছিল বিসিবি, তবে শেষ পর্যন্ত টাইগারদের অধ্যায়ের ইতি টানলেন মুশতাক।
গত এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি-20 বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপে এবারের আসরে তাদের অধীনেই দলের স্পিনাররা ভালো করেছিলেন, বিশেষ করে নজরকাড়া পারফর্ম করেছেন রিশাদ হোসেন, যে কারণে কোচকে লম্বা সফরের জন্যই রেখে দিতে চেয়েছিল বিসিবি। ইংল্যান্ড যুব দলের কোচ হিসেবে কাজ শুরু করতে যাওয়ার সে পথেই হাঁটলেন না মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের স্পিন বোলিং কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম pakpeshon.netও। মুশতাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি, তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে, বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস। ফর এক্সাম্পল, যেটা আপনারা এখন দেখছেন যে ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আছে এবং আরও কিছু ওনার কমিটমেন্ট আছে। সো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট টি-20 ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি-অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হবে। দাবা অলিম্পিয়াডে খেলতে হাঙ্গেরি যাচ্ছেন 81 বছর বয়সী রানী হামিদ। সেপ্টেম্বরে হাঙ্গেরির বুদাপেস্টে হবে 45তম দাবা অলিম্পিয়াড। জাতীয় মহিলা দাবার শীর্ষ 5 দাবারও পেয়েছেন অলিম্পিয়াডের টিকিট। সে তালিকায় ছিলেন না কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। জাতীয় দাবার 5ম স্থানে রানী হামিদ সহ দুজনের পয়েন্ট ছিল সমান। প্লে অফে রানী হামিদ হয়ে যান ষষ্ঠ, তবে টুর্নামেন্টে দ্বিতীয় হওয়া মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন পারিবারিক কারণে অলিম্পিয়াডের দল থেকে নাম প্রত্যাহার করেছেন। এতে সুযোগ পাচ্ছেন ষষ্ঠ হওয়া রানী হামিদ। কার হাতে উঠছে এবারের ব্যালন ডি'র? ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে মর্যাদার এই খেতাবে এগিয়ে আছেন কে? কাকার পরে প্রথম কোনো ব্রাজিলিয়ান হিসেবে ভিনিসিউস কি জিততে চলেছেন ফুটবলের আলোচিত এই পুরস্কারটি? পিছিয়ে রাখার উপায় নেই এমবাপ্পে, বেলিংহামকেও। ইউরো ও কোপা মাঠে করানোর পর বদলে গেছে সব সমীকরণ। নতুন অঙ্কে এগিয়ে থাকাদের বিস্তারিত জানাচ্ছেন আকাশুজ্জামান। এবছর ব্যালন ডি'র জয়ী নাম ঘোষণা হবে 28 অক্টোবর। এই পুরস্কার জেতার জন্য খেলোয়াড়দের প্রমাণ করার সুযোগ শেষ হয়ে যাচ্ছে এ মাসেই। ইউরোপিয়ান লিগগুলো শেষ হতেই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের নাম। তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন স্বদেশী বেশ কয়েকজন সাবেক তারকাও। ক্লাব ফুটবলে রিয়ালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন ভিনি। 39 ম্যাচে 24 গোলের পাশাপাশি করেন 11টি অ্যাসিস্ট। মৌসুম জুড়ে তিনি যেমন বর্ণবাদের শিকার হয়েছেন, আবার আক্রমণাত্মক প্রতিক্রিয়ার কারণে সমালোচিতও হয়েছেন। ব্যালন ডি'র দিতে বিচারকরা বিচার করেন পারফরমেন্স, দলের সাফল্য, আচরণ ও ফেয়ার প্লে। প্রথম দুটিতে এগিয়ে থাকলেও শেষ মানদণ্ডে নেতিবাচক পয়েন্টই যুক্ত হতে পারে ভিনির নামে। এবারের ব্যালন ডি'র জয়ের অন্যতম দাবিদার ভিনিরই সতীর্থ বেলিংহাম। রিয়ালে যোগ দিয়েই হইচই ফেলেছেন 21 বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। দলগত সাফল্যের সঙ্গে ব্যক্তিগতভাবে মৌসুম শেষ করেছেন 42 ম্যাচে 23 গোল করে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা। তাই ব্যালন ডি'র বিচারকদের দৃষ্টিতে পড়েছেন নতুন করে। ভিনি ও বেলিংহামের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে। রিয়ালে যোগ দিতে যাওয়া এই তারকা সবশেষ মৌসুমে পিএসজির হয়ে জিতেছেন লিগ শিরোপা, খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। 48 ম্যাচে করেছেন 44 গোল। তাদের বাইরে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ, ইংল্যান্ডের ফিল ফোডেন, জার্মানির টনি ক্রুস তো আছেই। ভিনির কোপা ব্যর্থতা ও ইউরোর শেষ অনিশ্চয়তা পাল্টে দিচ্ছে ব্যালন ডি'রের সমীকরণ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 4 দিনের সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 10 জুলাই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। কোটা বিরোধী আন্দোলন রাজনৈতিক রূপ নিয়েছে বলেন ওবায়দুল কাদের, বিএনপি জামাতের নৈতিক সমর্থনের সমালোচনা। কোটা বিরোধীদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষার আহ্বান অ্যাটর্নি জেনারেলের, পূর্ণাঙ্গ রায়ের পর সিদ্ধান্ত। শিক্ষকদের কর্মবিরতিতে অচল বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে দ্বিতীয় দিনের মতো দুর্ভোগ।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusher.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekusher24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।